চুজ কি কোথাও করা হচ্ছে যে কাকে রাখা হবে, কাকে ধরা হবে, কাকে ছাড়া হবে? এই বিষয়ে কি কোনো পিক অ্যান্ড চুজ আছে? আমরা এটিও আলোচনায় আসছে। জুনায়েদ আহমেদ পলক আর হাসান মাহমুদকে একসাথে আটক করা হলো, তারপরে জুনায়েদ আহমেদ পলকের ভাগ্য গেল, পরিণতি হলো জেলখানায় গেলেন, আর হাসান মাহমুদ চলে গেলেন বেলজিয়ামে। কোনো পিক অ্যান্ড চুজ হচ্ছে কিনা? আপনাকে আমি বলি, আমি যে কদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলাম, আমি কিন্তু দুজনকে সেনাবাহিনী আমাকে হ্যান্ড ওভার করেছিল। কারা সেই দুজন? ল মিনিস্টার একজন, হুম। আরেকজন আপনার যে উপদেষ্টা ছিলেন, সালমান এফ রহমান। আহ, সালমান এফ রহমান। আমি মানে আপনার চলে কাছে আসার হ্যান্ড পরে ওভার করলেন, তাহলে আসলে তারা পালিয়ে যাচ্ছিলেন সদরঘাট দিয়ে, এরকম একটা চিত্র আমরা না, দেখলাম। ওটা ওটা শোনে না, তো কতগুলো কতগুলো লিগ্যাল বাইন্ডিং আছে, সেটা এখন আমি এক্সপ্লেন করতে পারছি না। এটা উজ্জ্বল থাকুক। আচ্ছা। হ্যাঁ, এটা যখন মামলাটা হবে আচ্ছা, তখন না তো তাহলে কি বোঝা আমি যাবে। শুধু এইটুকু একটু জানতে চাই, কারণ এটি নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা হয়েছে যে এটি একটা স্টেজড এই বিষয়টা। আগেই সেনা মানে আইন শৃঙ্খলা বাহিনী জানতো যে তারা কোথায় আছেন, তাদেরকে গ্রেপ্তার করা হবে, এই বিষয়গুলো আগেই ছিল। জাস্ট ওই একটা যে চিত্র, সেটি একটা স্টেজড চিত্র। এটি কি খুব হ্যাঁ, এটা মানে? হ্যাঁ হ্যাঁ, আমি 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 জানি পুলিশ স্টেজ করে। হুম। পুলিশ স্টেজ করে বিভিন্ন কারণে। আমি যদি একটা কারণ বলি, হ্যান্ড ওভার করা আপনি হয়েছিল। আমাকে অনেক ডিফিকাল্ট প্রশ্ন করছেন ম্যাডাম। আচ্ছা, আরেকটু সহজ প্রশ্ন করবো একটু পরে। মানে আমার এই অনুষ্ঠানেই প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী তিনি যুক্ত হয়ে বলছিলেন যে বাংলাদেশ থেকে সরকারের ভেতর থেকে বা সরকার সমর্থকরা উৎকোচের বিনিময়ে তদবির করে ভারতে পার করিয়ে দেবার জন্য। এটি তিনি দুইবার উল্লেখ করেছেন, জোর দিয়ে উল্লেখ করেছেন, উৎকোচের বিনিময়ে এটি করে থাকেন। মানে কিছু কিছু বিষয় নিয়ে খুব আলোচনা হচ্ছে। যেমন ধরুন, কদিন আগে আলোচনা আসলো যে ওবায়দুল কাদের তিনি গ্রেফতারি পরোয়ানা জারি পরে 3 মাস দেশেই ছিলেন, তারপর গ্রেফতারি পরোয়ানা জারি পরে তিনি কিভাবে দেশ ছেড়ে চলে গেলেন, পালিয়ে গেলেন, এটা নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও প্রশ্ন করছেন যে তিনি 3 মাস দেশে কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, কিভাবে পালিয়ে গেলেন। এটি যখন পাল্টা স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করা হচ্ছেন, তিনি বলছেন যে আমরা তো এটা জানতাম না, আমরা জানলে তো ধরে ফেলতাম। মানে এই যে জানতেন না, তিনি যে জানেন না, মানে এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে? কেন মানে গণমাধ্যমে এই গুঞ্জনটা ছিল? এই বিষয়টা আগেও আলোচনা হয়েছে যে ওবায়দুল কাদের দেশে আছেন। আহ, তিনি তবুও তিনি জানবেন না কেন? মানে কোথায় ছিলেন এই প্রসঙ্গটি যখন আসছে? 626 জন সেনানিবাসে ছিলেন, কারা ছিলেন, কারা তারা কোথায় গেলেন, এই বিষয়ে একাধিকবার প্রশ্ন করা হয়েছে। আপনিও নিশ্চয়ই এই প্রশ্নের মুখোমুখি হয়েছেন, কিন্তু এই প্রশ্নের উত্তর আমরা এখনো পর্যন্ত জানি নাই। আমি যে প্রশ্নটি মূলত করতে চাই, পিক অ্যান্ড চুজ কি কোথাও করা হচ্ছে যে কাকে রাখা হবে, কাকে ধরা হবে, কাকে ছাড়া হবে? এই বিষয়ে কি কোনো পিক অ্যান্ড চুজ আছে? আমরা এটিও আলোচনায় আসছে। জুনায়েদ আহমেদ পলক আর হাসান মাহমুদকে একসাথে আটক করা হলো, তারপরে জুনায়েদ আহমেদ পলকের ভাগ্য গেল, পরিণতি হলো জেলখানায় গেলেন, আর হাসান মাহমুদ চলে গেলেন বেলজিয়ামে। কোনো পিক অ্যান্ড চুজ হচ্ছে কিনা? আমি ঠিক জানবো না এটা। আমি ওবায়দুল কাদের সাহেবের গুঞ্জন শুনেছি, বলবো না আমি শুনিনি পত্রপত্রিকায়। আমি যেটা মনে করি, তাহলে এটার একটা ম্যাসিভ ইনকোয়ারি হওয়া উচিত। যেই পত্র পত্রিকা বা যে সংবাদ মাধ্যমগুলো এগুলো এটা বলেছেন, তারা নিশ্চয়ই জানবেন যে কোথায় তারা ছিলেন। তারা প্রকাশ্যে না বললেও আমি মনে করি একটা ইনকোয়ারি হওয়া উচিত। এটার মধ্যে কোনো সন্দেহ রাখা উচিত নয় যে তিনি 3 মাস কোথায় লুকিয়েছিলেন, কার কাছে ছিলেন। কারণ বাংলাদেশ খুব একটা ছোট জায়গা, খুবই ছোট জায়গা। আর এখানে ওনার মতো একজন লোক, তিনি এক জায়গায় লুকিয়ে থাকবেন, 18 কোটি বাঙালির দেশ, সেটা কেউ জানবে না, এটাও কিন্তু যেমন আশ্চর্যজনক। আর তেমনি 3 মাস যদি উনি লুকিয়ে থাকেন, তাহলে কিভাবে লুকিয়েছিলেন, হুম। সেটাও একটা সেটি জানার সরকার বিষয় জানবে আছে। না, গোয়েন্দা সংস্থা জানবে না, এটিও কি আসলে সম্ভব? আই ডোন্ট নো, আই কান্ট আনসার দ্যাট। কিন্তু এটা যদি আমি মনে করি, তাহলে এটার একটা ইনকোয়ারি হওয়া দরকার। আমি জানি না, তারই ইনকোয়ারি হতে হবে। আমি জানি না, আমার এই জানি নার উত্তর দিতে হলে আমাকে একটা ইনকোয়ারি করতে হবে, ম্যাসিভ ইনকোয়ারি, সিরিয়াস ইনকোয়ারি। যে আপনার অপরাধ ট্রাইব্যুনাল যখন বলেছে, তাহলে তো একটা সিরিয়াস ইনকোয়ারি হওয়া উচিত, যাতে এই যে আপনি যে সন্দেহ পোষণ করছেন, আমি অত সন্দেহ পোষণ করছি, আরেকজন অত সন্দেহ পোষণ করছে, তাদের এই সন্দেহটা দূর হবে যদি একটা একটা ভালো ইনকোয়ারি করা যায়, নির্মোহ ইনকোয়ারি করা যায়, তাহলে জানা যাবে যারা কালপ্রিট, সে যেই হোক, দে হ্যাভ টু বি আইডেন্টিফাইড। হুম। 670 কারা ছিল তাদের একটা এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে, কিন্তু এই ধরনের মানুষ, যিনি মূল, মানে 2 3 জন 4 জন যদি মূল হোতা হয়ে থাকেন এই গণহত্যার, তিনি হচ্ছেন, আমি বলবো যে, নাম্বার 2 আমার কাছে।
তিনি অনেক কিছু করে, তিনি শুরু করেছিলেন যে ছাত্র পুলিশ লাগবে না, ছাত্রলীগই যথেষ্ট। হুম, সেই ছাত্রলীগ কি করেছে আপনারাও জানেন, তার পিছনে পুলিশ কি করেছে তাও জানেন। কোথা থেকে কি অবস্থা হয়েছে আপনারাও জানেন। তো কাজেই ওনাকে 3 মাস কেউ যদি লুকিয়ে রাখে, তাহলে অত্যন্ত বড় অপরাধ করেছে, তার উপরে অন্যায় করা হয়েছে, এবং দেশের প্রতি, এই রক্তের প্রতি অন্যায় করেছেন। আহ, কেন তার প্রতি অন্যায় করা হয়েছে? তিনি এখন ফিউজিটিভ, ফিউজিটিভ, এবং ওনাকে ফিউজিটিভ লাইফ কাটাতে হবে। হুম। এবং ফিউজিটিভ লাইফ উনি যতই বলেন উনি অমুক জায়গায় বা ভারতে আশ্রয় নিয়েছেন, আলটিমেটলি ভারত তাকে কতদিন ফিউজিটিভ হিসাবে রাখবে, জি। এটাও হয়তো সেটি আমরা সেটি অন্যরকম একটা ভাবে। আলোচনা তো আছেই যে তিনি ভারত কতদিন রাখবে, তার পরিণতি পরবর্তীতে কি হবে। কিন্তু আমি যেটি জিজ্ঞাসা করছিলাম যে আমাদের আমাদের দেশে বা আমাদের রাষ্ট্র কি ব্যবস্থা নিল, কেন তাকে গ্রেপ্তার করা গেল না, এবং পিক অ্যান্ড চুজ বাছাই করা হচ্ছে কিনা কাকে ধরা হবে কাকে ছাড়া হবে। আমরা এই অনুষ্ঠানেই প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী তিনি যুক্ত হয়ে বলছিলেন যে বাংলাদেশ থেকে সরকারের ভেতর থেকে বা সরকার সমর্থকরা উৎকোচের বিনিময়ে তদবির করে ভারতে পার করিয়ে দেবার জন্য। এটি তিনি দুইবার উল্লেখ করেছেন, জোর দিয়ে উল্লেখ করেছেন, উৎকোচের বিনিময়ে এটি করে থাকেন। মানে আসলে কি এরকম কিছু হচ্ছে? মানে তাছাড়া এরকম ঘটনা কিভাবে ঘটে যেতে পারে? এই বিষয়টি কি খুব মানে সম্ভব, সম্ভব, সন্দেহ কারণ করাটা কি অমূলক? আমরা শুনি যে বর্ডার পার হতে অনেক অনেক টাকা দিয়ে শোনা কথা, বর্ডার পার হতে অনেক। আমি সেজন্য যে কথাটা বললাম, যে একটা ইনকোয়ারি হওয়া উচিত বলে আমি মনে করি। যে একটা ইনকোয়ারি হওয়া উচিত। আপনারা তো আপনিও তো বললেন আপনি একটু উপদেষ্টা, ইয়েস, আমি সময় আসতে ডেফিনেটলি বলবো যে উই মাস্ট হ্যাভ এ ইনকোয়ারি, লেট আস ইনকোয়ার whether it is fact or not fact. If it is fact, তাহলে কিভাবে হলো? কারণ আমি যেটা বললাম আপনাকে, এখন অপরাধ ট্রাইব্যুনালও যদি বলে থাকে এ কথা, তাহলে এটা খুবই সিরিয়াস বিষয়। বিকজ আদালত যদি নোট নিয়ে থাকে, তাহলে এটা একটা ইনকোয়ারি হওয়া উচিত আমি মনে করি। জি। আপনি বলছিলেন যে সেনানিবাসে যারা ছিলেন তাদের বিষয়ে একটা এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে। কিরকম এক্সপ্লেনেশন? আমার ঠিক মনে নেই, বলেছিলেন যে বেশিরভাগই পাসপোর্ট হোল্ডার, 1 নম্বর কিছু ডিপ্লোমেট, কিছু যারা ওই ওই পার থেকে এখানে এসেছেন তারা শেল্টার নিয়েছিল, এই ধরনের একটা এক্সপ্লেনেশন বোধহয় আইএফপিআর সেনাবাহিনী এর পক্ষ থেকে থেকে দেওয়া যেটি হচ্ছে। জানানো হয়েছিল মূলত রাজনৈতিক আমলা পুলিশ কর্মকর্তা এনারাই হ্যাঁ, হ্যাঁ। বেশি মাত্রায়, তো তারা তো অপরাধের সাথে নানানভাবে জড়িত, রাজনীতিক আমলা পুলিশ কর্মকর্তা। অতএব আমরা তো জানতেই চাইবো যে তারা কারা, কেন সেখানে গোপন। আপনাকে আমি বলি, আমি যে কদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলাম, আমি কিন্তু দুজনকে সেনাবাহিনী আমাকে হ্যান্ড ওভার করেছিল। হুম, সেই দুজনের মধ্যে একজন, দুজনই এখন কারাগারে আছেন, অত্যন্ত পাওয়ারফুল পিপল। কারা সেই দুজন? ল মিনিস্টার একজন, হুম, আরেকজন আপনার যে উপদেষ্টা ছিলেন, সালমান এফ রহমান। আহ, সালমান এফ রহমান। তারপরে আরো কয়েকজনকে আমি মানে আপনার চলে কাছে আসা হ্যান্ড পরে। ওভার করলেন, তাহলে আসলে তাকে তারা পালিয়ে যাচ্ছিলেন সদরঘাট দিয়ে, এরকম একটা চিত্র আমরা দেখতে না, পাচ্ছি। ওটা শোনে না, তো কতগুলো কতগুলো লিগ্যাল বাইন্ডিং আছে, সেটা এখন আমি এক্সপ্লেন করতে পারছি না। এটা উজ্জ্বল থাকুক। আচ্ছা। হ্যাঁ, এটা যখন মামলাটা হবে আচ্ছা, তখন হয়তো তাহলে কি বোঝা আমি যাবে। শুধু এইটুকু একটু জানতে চাই, কারণ এটি নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা হয়েছে যে এটি একটা স্টেজড এই বিষয়টা। আগেই সেনা মানে আইন শৃঙ্খলা বাহিনী জানতো যে তারা কোথায় আছেন, তাদেরকে গ্রেপ্তার করা হবে, এই বিষয়গুলো আগেই ছিল। জাস্ট ওই একটা যে চিত্র, সেটি একটা স্টেজড চিত্র। এটি কি খুব হ্যাঁ, এটা অমূলক? হ্যাঁ, হ্যাঁ, আমি 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 জানি পুলিশ স্টেজ করে, হুম, পুলিশ স্টেজ করে বিভিন্ন কারণে। আমি যদি একটা কারণ বলি, এখন এই ধরনের একজন লোককে যদি ধরা হয়, তাকে যদি বলে যে উনি অমুক জায়গা থেকে আমরা নিয়ে আসছি, এটা ওই সময়ে তার এটা কোনো অপরাধ, অপরাধ নয়। হুম, পুলিশকে ইনভেস্টিগেশন করার জন্য, যেটা আমাকে এক্সপ্লেন করা হয়েছে, যদিও আমি সেটা আরো বিস্তারিতভাবে দেখিনি, তারা, আপনি দেখেছেন যে মার্ডার কেস অমুক জায়গায়, আপনার ওই বিশ্বাস হয় না যে একটা লোক ছিল রাজশাহীতে, তাকে বলে ঢাকায় মার্ডার করেছে। হুম, তার কারণ হচ্ছে সো দ্যাট দি জেন্টলম্যান ইজ নট বেইড। কারণ বাকি যে কোনো চার্জ আপনি নেবেন, অল আর বেলেবল অফেন্স। তো সেই বেলেবল অফেন্সটা যাতে, আমার যেটা মনে হয় পুলিশের, আমি একটা এক্সপ্লেনেশন শুনেছি, কাজে সেই জায়গাটাতে আমার মনে হয় যে পুলিশ হয়তো এই কারণে স্টেজটা করে, করা উচিত নয়, উচিত নয়, কিন্তু কিছু কিছু টেকনিক্যাল কারণে হয়তো তারা এই ধরনের একটা স্টেজ করে থাকে, সো দ্যাট আপনিও জানেন আমিও জানি, হুম, হুম। আপনিও জানেন আমিও জানি,
জি। কিন্তু আমাদের পুরো সিস্টেমটা এরকম। আপনি আমাকে আপনাকে আমি একটা উদাহরণ দেই। এই যে কিছু, কিছু জায়গায় বেশ অনেকদিন এখন একটু কমেছে। এই যে আপনার শ্রম একটা সমস্যা, বিশেষ করে ঢাকা, গাজীপুর এলাকাতে এবং আশুলিয়া এলাকাতে। এদের কিছু, কিছু যারা উস্কানিদাতা ছিল তাদেরকে ধরা হলো। তাদেরকে রাত বিরতি ধরে, ধরে তাকে ধরা হলো। তাকে দেওয়া হলো, মামলা দেওয়া হলো। ৭ দিনের মধ্যে বেল নিয়ে চলে আসলো। তার কারণ তার কাছে সবই কিছু বেলেবল অফেন্স। হুম। অল আর বেলেবল অফেন্স। এবং জোর করে আপনি বেল দেবেন না সেটা অন্য কথা। কিন্তু অল আর বেলেবল অফেন্স এক্সেপ্ট ফিউ যে অফেন্স যেগুলো নন বেলেবল। তো এই কারণে আমার মনে হয় যে পুলিশ অত চেষ্টা করে যে উনি যাতে বেরোয় না যান তাহলে ইনকোয়ারিটা আর হবে না। জি। আচ্ছা। আলটিমেটলি আপনি দেখবেন তো কারো কারোর ভিতরে মার্ডার কেস না, তাদের ভিতরে কম তাদের সহযোগী হিসাবে কাজ করেছে তার কর্মকাণ্ডে। তো ওই সময়কার সরকার আরো সাহস পেয়েছে তো ডু ইট। হুম। তো এটা তো আছে, আইনের মধ্যেই আছে। আপনি যেটি স্পষ্ট করলেন মানে দুজনকে হ্যান্ড ওভার করা আপনি হয়েছিল। আমাকে অনেক ডিফিকাল্ট প্রশ্ন করছেন ম্যাডাম। আচ্ছা, আরেকটু সহজ প্রশ্ন করবো একটু পরে মানে দুজনকে সালমান এফ রহমান, আনিসুল হক তাদেরকে হস্তান্তর করা হয়েছে, কিন্তু বাকি কারা সেটি কি আপনি জানতে চেয়েছেন যে যাদেরকে হ্যান্ড ওভার করা হলো না তারা কারা? না, কারণ তখন আমার অত সময় ছিল না, আপনি দেখেছেন। হ্যাঁ, হ্যাঁ। আমার মোট স্টে ছিল ৮ কি ৯ দিন। হুম। ওই ৯ দিনের মধ্যে আমি কতটুকু করতাম, আমার প্রথম এইম ছিল পুলিশকে বাইরে নিয়ে আসা, পুলিশকে সাহস দেওয়া টু ওয়ার্ক। ওইটাই ছিল আমার প্রধান প্রধান এইম আমার ওই সময়। হুম। এবং সেটা আমি মোটামুটি কিছুটা করতে পেরেছি। জি, জি। সেই ৯ কিছুটা দিনে করতে পেরেছি। সেটি মানে সেই ৬০০ বাকি কারা তারা জানাটা সম্ভব হয়নি। পরবর্তীতেও আসলে জানা যায়নি। আমরাও অনেকবার জানবার চেষ্টা করেছি। এটা আর শোনাও যায়নি, বের করা যায়নি কোনোভাবে। আমি আর ইন্টারেস্টিং কেন আমার সাবজেক্টের মধ্যে পড়ে না, আমার আচ্ছা, ঠিক মন্ত্রণালয়ের আছে। আমি সাবজেক্টের আসলে মধ্যে পড়ে না। কঠিন প্রশ্ন হয়ে যাচ্ছে আপনি বলছিলেন, আমি এটা বাদ দিই।